আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটার টাইটেল দেখে বুঝেই গেছেন আমি কোথায় গেছি। তো এই বর্ষায় আমি দুদিনের জন্য গিয়েছিলাম দার্জিলিং। আজকের এই ভিডিওটা সেই দার্জিলিং ভ্রমণকে কেন্দ্র করেই। দার্জিলিংয়ের জন্য আমাদের ট্রেন ছিল হাওড়া টু এনজিপি 22301 বন্দে ভারত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে 5:55-তে এবং এনজিপি পৌঁছায় 1:25-এ। আমি বুক করেছিলাম সিসি চেয়ার কার এবং এই সিসি চেয়ার কারের ভাড়া পড়েছিল 1425 করে। প্রতিবারের মতো আমাদের যাত্রা শুরু হয়েছিল আমার হোম টাউন দমদম থেকে। আমাদের কোচ নাম্বার পড়েছিল C12। তবে একটা কথা বলে রাখি, আপনারা যারা হাওড়া থেকে এনজিপি যেতে চান তারা বন্দে ভারত ছাড়া আরও অনেক ট্রেন আছে, যেমন কাজিরাঙ্গা এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, সরিয়াঘাট এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, অনেকগুলো ট্রেনই পেয়ে যাবেন যেগুলো ওই মিনিমাম 9-10-11 ঘন্টা মতো টাইম নিয়ে এনজিপি পৌঁছে দেয়। আর দিনের দিনে যদি আপনারা পৌঁছাতে চান তবে সেক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেসে আপনারা চড়তে পারেন। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে 5:55-তে এবং বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই জংশন হয়ে শেষমেশ 1:25 নাগাদ সেটি পৌঁছায় নিউ জলপাইগুড়িতে। ট্রেন ছাড়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাদের সামনে দেওয়া হবে টি আর তার সাথে নিউজ পেপার এবং একটি ওয়াটার বটল। আপনারা যারা লাঞ্চের প্যাকেজ বুক করবেন তারা অনায়াসে আগে থেকে ট্রেন বুকিংয়ের সময় বুক করতে পারেন, অথবা ওনাদের সামনে এলে ননভেজ বা ভেজের ক্রাইটেরিয়া অনুযায়ী বলে দিতে পারেন। লাঞ্চের জন্য যদি আপনারা ননভেজ থালি নেন তবে সেক্ষেত্রে কস্ট পড়ে 140 করে, আর যদি আপনারা ভেজ থালি নেন তবে কস্ট পড়ে 120 করে। 7 ঘন্টা 45 মিনিট মতো জার্নি করার পর শেষমেশ ট্রেন এসে পৌঁছালো এনজিপি স্টেশনে। আমি ড্রাইভার আগে থেকে বুক করে নিয়েছিলাম, তো ওনাকে বলা ছিল এনজিপি স্টেশনে চলে আসার জন্য। তো আমাদের ড্রাইভার কস্ট পড়েছিল পার ডে 3000 করে। আমি আপনাদেরকে তার কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস সমস্ত ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আপনারা চাইলে যারা দার্জিলিং আসা প্ল্যান করছেন তারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এনজিপি থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগে মোটামুটি 4 ঘন্টা। যদি রাস্তায় জ্যাম থাকে তবে 4.5 ঘন্টার মধ্যে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন। এবার বলি কস্ট প্রাইস। এনজিপি থেকে যদি আপনারা দার্জিলিং পৌঁছাতে চান তবে শেয়ার কারেও যাওয়া যায়, আবার প্রাইভেট গাড়িও বুক করতে পারেন। তো প্রাইভেট গাড়ির ক্ষেত্রে কস্ট ভ্যালু পড়ে 3000 থেকে 3500-র মধ্যে। সিজন ওয়াইজ সেটা 3500 থেকে 4000-এর মধ্যেও থাকে। আর যারা আপনারা শেয়ার গাড়িতে যেতে চাইছেন তো সেক্ষেত্রে কস্ট ভ্যালু পড়ে ওই 150 টাকা পার পারসন। আমার এই ট্যুরটা স্টার্ট হয়েছিল 4 অক্টোবর। পাহাড়ে বর্ষা তখন একদমই শেষ হয়নি, তাই আমরা ওয়েদারও পেয়েছিলাম মেঘলা মেঘলা গোছের। নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য অনেকগুলো রাস্তাই আছে, তবে আপনারা চাইলে বাগডোগরা এয়ারপোর্ট থেকেও দার্জিলিং যেতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য মোট 5টা রুট আছে। একটা হিলকট রোড, একটা রোহিণী, একটা পাংখাবাড়ি, 4 নম্বর মেরিক সুখিয়া পোখরি আর একটা পেশক রোড। আপনারা অনায়াসে যদি ট্রাফিক জ্যাম না পান তবে নিউ জলপাইগুড়ি থেকে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে যেতে পারেন। তবে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে রোহিণী কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছানো। তার থেকেও বড় কথা, যদি আপনারা কমার্শিয়াল ভেহিকেল বা ট্যাক্সি জ্যামটা অ্যাভয়েড করতে চান তবে আপনারা অনায়াসে পাংখাবাড়ি রোড হয়ে দার্জিলিং যেতে পারেন। দার্জিলিং ফ্রম এনজিপি এবং রিটার্ন রুট যদি সাজেস্ট করেন তবে আমি বলবো আপনারা এনজিপি থেকে রোহিণী কার্শিয়াং রুট ধরে অনায়াসে দার্জিলিং পৌঁছাতে পারেন, কারণ এখানকার সিনিক বিউটিটা অত্যধিক ভালো। আর যখন আপনারা ব্যাক করবেন এনজিপি বা বাগডোগরা এয়ারপোর্টের দিকে তখন আপনারা লেপচা জগৎ, সুখিয়া পোখরি এবং মিরিক হয়ে
অনায়াসে বাগডোগরা বা এনজেপি পৌঁছাতে পারেন। আমি এতবার দার্জিলিং এসেছি, আমার মনে হয় দিস উইল বি ডেফিনেটলি দ্য বেস্ট অপশন টু এক্সপ্লোর দ্য দার্জিলিং ডিস্ট্রিক্ট। আমাদের দার্জিলিং পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছিল। মোটামুটি 6টা নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম দার্জিলিংয়ে। এবার বলি আমরা যে হোটেলটাতে ছিলাম তার কথা। আমরা হোটেল বুক করেছিলাম লিটল টিবেট রিসর্ট, যেটি গভর্নমেন্ট হাউস বা রাজভবন বা বলতে পারো মল রোডের ঠিক একদম পিছন দিকে। আমি নিচের ডেসক্রিপশন বক্সে তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে দেব। হোটেল টিবেটের এই প্রপার্টিটাতে মোট 24টা রুম আছে, 20টা ডিলাক্স রুম এবং 4টে এক্সিকিউটিভ রুম। ডিলাক্স রুমের প্রাইস ভ্যালু এদের 5200 সিঙ্গেল অকুপেসি, আর ডবল অকুপেসি হলে তার ভাড়া পড়ে 5700। এবং যদি এক্সিকিউটিভ রুমের কথা বলি তবে সিঙ্গেল অকুপেসি প্রাইস ভ্যালু হয় 6200 প্লাস জিএসটি, ডবল অকুপেসি হলে প্রাইস ভ্যালু হয় 6700 প্লাস জিএসটি। সিজন ওয়াইজ এনাদের প্রাইস রেট এবং রুম রেট দুটোই প্রচণ্ড বাড়ে। যেমন ধরুন মনসুন টাইমে গেলে এনাদের প্যাকেজ ভ্যালুতে যদি বুক করেন তবে 30 থেকে 50% পর্যন্ত অফ পাওয়া যায়। আবার যদি উইন্টার সিজনে যান তবে সেই অফটা থাকে না। এনাদের নিজস্ব ওয়েবসাইটও আছে, এই ওয়েবসাইটের লিঙ্কও আপনাদের আমি দিয়ে দেবো। এনাদের নিজস্ব প্যাকেজ ট্যুর থাকে, মানে যদি আপনারা 2 নাইট 3 ডেজের ট্যুর করেন তবে ফর 2 পিপল এনাদের প্রাইস থাকে 22,000, এবং যদি আপনারা 3 নাইট 4 ডেজের ট্যুর করেন তবে এনাদের প্যাকেজ ভ্যালু থাকে 28,000। এছাড়াও আপনারা মনসুন সিজনে প্যাকেজ ভ্যালু পেতে পারেন বা হানিমুন প্যাকেজ ভ্যালু পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওনাদের রিসেপশনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা ছিল এক্সিকিউটিভ রুম, এবং আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়ের সিজন অনুযায়ী রুমটার ভাড়া পড়েছিল 6700 প্লাস জিএসটি। রুমে ঢুকে প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটা বড় বাথরুম, তার কিছুটা এগোলে এখানে চেয়ার টেবিলস, আর এখানে হচ্ছে একটা ডেস্ক আছে, ডেস্কের সামনেই একটা পেয়ে যাবেন আয়না। তো ডেস্কে যেরকম থাকে টি ব্যাগস, আর তার সাথে এখানে একটা ছোট ডেস্ক বলতে পারেন। রুমটা রিভিউ যদি দিতে বলেন তবে বলতে পারি যে ওভারঅল রুমটা অনেকটাই বেশি নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল মেনটেন্ড। আমরা যেহেতু 3 জন ছিলাম তো সেই কারণের জন্য ওনারা এক্সট্রা একটা বেড দিয়ে দিয়েছিলেন। এই রিসর্টটা যদি রিভিউ দিতে বলেন তবে বলতে পারি এই রিসর্টটা ম্যাল থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে। আপনারা যারা রাজভবনের সামনে রুম খুঁজছেন তারা অনায়াসে এই রিসর্টটাতে থাকতে পারেন। যদি রিসর্টের রুমগুলো সম্বন্ধে বলেন তবে বলি রুমগুলো অনেকটাই বেশি স্পেসিয়াস উইথ অল দ্য এমিনিটিস। যারা পাহাড়ে এসে আপস অ্যান্ড ডাউনসটা অ্যাভয়েড করতে চান তো এমন একটা রিসর্ট যদি বলেন তবে এই রিসর্টটা আমি বলবো বেস্ট অপশন। রিসর্টটি অনেক বছরের পুরনো, তবে এনারা অনেক মডার্ন ফার্নিচার্স বা মডার্ন সার্ভিস প্রোভাইড করে এই রিসর্টটাকে খুব ভালোভাবেই মেনটেন করে রেখেছেন। রিসর্টে চেক ইন করে আমরা বেরোলাম সামনের ম্যাল রোড ঘোরার জন্য। তো বৃষ্টি হওয়ার দরুন ম্যাল রোডে পর্যটকদের ভিড় অনেকটাই কম ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তখন সময় ছিল 6টা 7টা নাগাদ। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক কম ভিড় ছিল, এবং সামনে আমরা পুজোর সময় যেহেতু গিয়েছিলাম এজন্য ম্যাল রোডের ওপর দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছিল। দার্জিলিংয়ের মল রোড শুধু কেনাকাটা গন্তব্যের জন্যই যে বিখ্যাত তেমনটা নয়, এটি এমন একটি জায়গা যেখানে অতীত বর্তমানের সঙ্গে মিলিত হয়। এর নামটি একটি 4 রাস্তা সংযোগের জন্য হিন্দি শব্দ থেকে নেওয়া হয়েছে, তবে বেশিরভাগ লোকেরা এটিকে কেবল মল বলেন। সমস্ত দর্শনীয় স্থান এবং শব্দগুলো গ্রহণ করে এই পথগুলো দিয়ে হাঁটার জন্য একটি দিন বিনিয়োগ করা মূল্যবান, যা আপনাকে একটি ধারণা দেয় যে আপনি কোথায় আছেন হিমালয়ের একটি মনোমুগ্ধকর শহরে। মল রোডে যেখানে আপনি চা, জামা কাপড় শিল্প, কারুশিল্প, উপহার এবং বিভিন্ন রকমের
স্টেশনারি নন স্টেশনারি আইটেম পেয়ে যাবেন। ছোট ছোট অনেক দোকান আছে, অনেক ছবি বিক্রি হয় এখানে, এবং তার সাথে কিছু প্রাচীন ঐতিহ্যের দোকান আছে। তেমনি পাইন গাছের খোলা দৃশ্য আছে। সারাদিনে ক্লান্তিকর কেনাকাটা করার পর অনেক হকার স্টাইলের দোকানে থামুন, সেখান থেকে রাস্তার খাবারের স্বাদ নিন। এখানকার স্ট্রিট ফুড খুবই বিখ্যাত। এখানে সন্ধ্যাবেলা আপনার আরামসে ম্যাল রোড সমস্তটা হেঁটে দেখতে পারেন। এবার বলি ম্যাল রোডের ওপরে কিছু বেস্ট খাবারের দোকানের কথা। প্রথমেই বলি সোনামস কিচেন, যেখানে আপনারা কফি, হট চকলেট আর তার সাথে বিভিন্ন ফ্লেভারের কুকিজ পেয়ে যাবেন। এটি একমাত্র চক বাজারের ওপর অবস্থিত। এখানকার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এরপর আমরা বলি খুবই জনপ্রিয় কেভেন্টার্স ক্যাফে, যেটি চক বাজারের ওপর অবস্থিত। এটার টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে রাত 7:30 পর্যন্ত। অনেকে যারা দার্জিলিংয়ে এসে কোথায় ব্রেকফাস্ট করবেন ভাবছেন, তারা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে পারেন। পাহাড়ে এসে বাঙালি খাবার যদি খেতে চান, তবে 16 আনা বাঙালি আপনাদের বেস্ট অপশান। এখানকার খাবারের কোয়ালিটি বলুন, কোয়ান্টিটি বলুন, সবকটা এক কথায় অসাধারণ। আমরা এখানে লাঞ্চের জন্য নিয়েছিলাম মহাবোস থালি, যেটা প্রাইস ভ্যালু পড়েছিল 449 প্লাস জিএসটি। এছাড়া রয়েছে ফ্র্যাঙ্করোস ক্যাফে, যেটি চকবাজারের ওপরই অবস্থিত। এটার টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত। এখানে মূলত চাইনিজ, ইটালিয়ান, মেক্সিকান এবং ইন্ডিয়ান কিউশিন পাওয়া যায়। এখানকার সমস্তটাই হচ্ছে ভেজিটেরিয়ান ফুড। এছাড়া রয়েছে সবার প্রিয় গ্লেনারিস, যেটি ভোর 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জিজ্ঞেস করো, গ্লেনারিজের থেকে বাকিগুলোতে তোমরা একবার ট্রাই করতে পারো, অনেকটা বেটার খাবারের কোয়ালিটি। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা বেসিক্যালি টিবেটিয়ান আর্টের ওপর বেস্ট করে বানানো। তো সেক্ষেত্রে আপনারা এনাদের রিসেপশনের পাশে একটা রুম আছে, যেখান থেকে পছন্দ মতো আপনারা আর্টিফ্যাক্টগুলো কিনে নিতে পারেন। আকাশটা পরের দিন আমাদের একদমই পরিষ্কার ছিল, দেখতেই পাচ্ছেন ঝকঝকে আকাশ। তো আমরা সকালবেলা উঠে গেলাম কাঞ্চনজঙ্ঘা অবজারভেটরি ভিউ পয়েন্ট বা মহাকাল মার্কেটের উদ্দেশ্যে। আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেখান থেকে যদি সোজা যাওয়া যায়, তবে মহাকাল মার্কেট ধরে আপনারা অনায়াসে ম্যাল রোডে পৌঁছে যেতে পারবেন। একটু ভালোভাবে যদি বলি, তবে হোটেল ডলফিন যে রয়েছে তার সামনে মিনিট 5 মতো হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হোটেল টিবেট রিসর্ট। আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম, তাই কাঞ্চনজঙ্ঘার দর্শনও পেয়েছি। তো এরপর আমরা গেলাম মহাকাল মার্কেটের উদ্দেশ্যে। ম্যাল রোডের যে পিছনের যে রাস্তাটা, সেটা মহাকাল মার্কেটের রাস্তা। তো আপনারা যারা রিজনেবল রেটে শীতের পোশাক কিনতে চাইছেন, তারা অনায়াসে এখান থেকে কিনতে পারেন। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আমাদের সবার প্রিয় কেভেন্টার্স, সেখানে ব্রেকফাস্ট সারার জন্য। তো কেভেন্টার্সের ওপেনিং টাইম হচ্ছে 8টা। তো 8টার সময়ের আগে আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে। তো আমাদের কিছুক্ষণের জন্য সেখানে ওয়েট করতে হয়েছিল। এই যে সেক্টরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সবার প্রিয় গ্লেনারিস। তো এটারও ওপেনিং টাইম 8টা। আপনারা যারা দার্জিলিং ম্যাল রোডের কাছে থাকতে চাইছেন, তো তারা অনায়াসে এই গ্লেনারিসের সামনে বা ম্যাল রোডের পিছনের দিকে অনেকগুলো রুমই বা হোটেল পেয়ে যাবেন খুবই রিজনেবল রেটের মধ্যে। যেরকম ধরুন 3000 থেকে 3500-র মধ্যে খুব ভালো মডার্ন ফেসিলিটি বা যা যা একটা থাকে রুমের মধ্যে, ভালো একটা ছিমছাম রুমে, তো সমস্ত কিছুই আপনারা ওখানে পেয়ে যাবেন। এরপর আমরা গেলাম কেভেন্টার্সে ব্রেকফাস্ট সারার জন্য। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম একটা এগ বার্গার, এগ স্যান্ডউইচ আর সসেস, আর তার সাথে 2টো চকলেট কফি।
আমি আগের বার যখন এসেছিলাম তখন পাইন ট্রির পাশে অর্চিনো রিসর্ট অ্যান্ড স্পায়ে ছিলাম। তো এইটারও একটা ভিডিও আমি শেয়ার করেছি, যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে পারলে দেখে নিতে পারেন। ওইটাও একটা বেস্ট রিসর্ট ছিল। তবে এই রিসর্টের ফেসিলিটি অনেকটা বেশি, এনাদের একটা নিজস্ব কমিউনিটি হলও আছে। তো আপনারা চাইলে যারা বুকিং করতে চান তো সেই কারণে আপনারা অনায়াসে বুকিং করতে পারেন। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে দার্জিলিংয়ের সাইট সিনের জন্য। প্রথমেই আমরা গিয়েছিলাম হিমালয়ান জিওলজিক্যাল পার্কে, যেখানে প্রতি পার্সন টিকিট প্রাইস ছিল 150 টাকা করে। সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম নেক্সট টুরিস্ট স্পট দেখার জন্য। সেন্ট জোসেফ কলেজ ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল লেবংকাট রোডের ওপর অবস্থিত লেবং টি গার্ডেন। এই চা বাগানে প্রবেশ মূল্যে অনেকগুলো দোকানই আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে পছন্দ মতো দার্জিলিং চা আপনারা কিনতে পারেন। এই জায়গাটিতে দুটি পাহাড়ের পাদদেশ একসাথে মিলিত হয়েছে, তাই এই জায়গাটির নাম লেবং। এবং এই যে চা বাগানটি দেখতে পাচ্ছেন তার নাম লেবং টি গার্ডেন। আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন তবে দেখতে পাবেন আমি আগের বার এই লেবং টি গার্ডেনের সামনাসামনি ওই 5 থেকে 8 কিলোমিটারের ডিস্টেন্সে একটা হোমস্টেতে ছিলাম। আমি আপনাদের সেই হোমস্টেরও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে যারা লেবংকাট রোডের ওপর থাকতে চান একটু অফবিট লোকেশনে, তারা অনায়াসে ওই হোমস্টেটাতে থাকতে পারেন। হোমস্টেটির নাম সোমা আবাস হোমস্টে। সেখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী টুরিস্ট স্পট ছিল পিস প্যাগোডা। এই পিস প্যাগোডাটি দার্জিলিং শহর থেকে কয়েক কিলোমিটার দূরে দার্জিলিং জলা পাহাড়ের ওপর অবস্থিত। এরপর আমরা পৌঁছালাম বাতাসিয়া লুপ এবং গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধ দেখার জন্য। টয় ট্রেন করে আপনারা সহজেই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে বাতাসিয়া লুপ এবং ওয়্যার মেমোরিয়াল দিয়ে পৌঁছে যেতে পারেন। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি ওয়্যার মেমোরিয়াল দাঁড়িয়ে আছে। এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং কর্তৃক গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত হয়েছিল, যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিল। বাতাসিয়া লুপটি দার্জিলিংয়ের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি অনায়াসে বলা যায়। আপনারা যারা দুদিন দার্জিলিং আসার প্ল্যান করছেন তারা অনায়াসে সেকেন্ড ডেতে আপনারা সাইট সিন দেখার সময় বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল এইগুলো সাইট সিনের মধ্যে রাখতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দার্জিলিংয়ের প্রথম তিব্বতী মনেস্ট্রি ঘুম মনেস্ট্রি। এটি দার্জিলিংয়ের প্রাচীনতম মনেস্ট্রিগুলোর মধ্যে একটি। আপনারা যারা দুদিনের জন্য দার্জিলিং ঘুরতে চাইছেন তাদেরকে বলে রাখি, প্রথম দিন আপনারা টাইগার হিল দেখে সেখান থেকে জিওলজিক্যাল পার্ক, মাউন্টেনারিং ইনস্টিটিউট, বোটানিক্যাল গার্ডেন দেখে একেবারে চৌরাস্তা মলের কাছে সেই দিনটা কাটাতে পারেন। নেক্সট ডে আপনারা ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, হ্যাপি ভ্যালি টি এস্টেট, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং অবজারভেটরি হিল দেখে সেই দিনে মলটা ঘুরে নিতে পারেন। দার্জিলিং ম্যালের ওপরে আপনারা অনেকগুলো হোটেলই পেয়ে যাবেন যারা ম্যালের কাছেই থাকতে চাইছেন, যেমন মনে করুন হোটেল সানফ্লাওয়ার, অলিভ হোটেল। আবার দার্জিলিং ম্যাল রোডের ঠিক পিছনের দিকে প্রচুর হোটেল আছে, আপনি রিজনেবল প্রাইসের মধ্যে সেই হোটেলগুলো পেয়ে যাবেন। যেমন আমরা আগের বার ছিলাম অর্চিনো রিসর্ট অ্যান্ড স্পাতে। আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দার্জিলিংয়ে এবার আসি বেঙ্গলি খাবার জন্য। যারা চাইছেন বেঙ্গলি খাবার খেতে তাদের বলি 16 আনা বাঙালি
এখানকার একটা মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট বলতে পারো আমার কাছে। ভিডিওটা শেষ করার পথে চলে এসেছি। তো হোটেল থেকে চেক আউট করে আমরা চললাম বাগডোগরা এয়ারপোর্টের জন্য। ওখানে ফ্লাইট ছিল আমাদের 1:25 নাগাদ। তো হোটেলের চেক ইন টাইম 12টা। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ বাগডোগরা পৌঁছাতে ওই মোটামুটি 3 ঘন্টা মতো লাগে। আমরা এবারে যে রুটটা নিয়েছিলাম সেটি কার্শিয়াং হয়ে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছানো। তো সেক্ষেত্রে আমাদের বেশি সময় লাগেনি। SH-12 ধরে আমরা পৌঁছালাম বাগডোগরার পথে। তো বাগডোগরা থেকে আমাদের ফ্লাইট ছিল 1:25 নাগাদ। তো এই ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার দরুন আমি তার এক্সপিরিয়েন্স পরের ভিডিওটাতে শেয়ার করব। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।